আমার ভয় হয় রিতা, যদি আমিও আমার স্বার্থের কথা ভেবে আমার সন্তানের সাথে অন্যায় করে বসি। আমার নিজের উপর আমার ভরসা নেই, আমি আমার সন্তানদের কষ্ট দিতে পারবো না। রিতা সাদরাজের হাত জোড়া শক্ত করে ধরে। তেমন কিছুই হবে না। আমি বলছি তো, আপনি বেস্ট বাবা হবেন। কেন ভয় পাচ্ছেন? আপনি ভালো মানুষ। আপনি আপনার বাবার মতো স্বার্থপর না। প্লিজ সাদরাজ, মেনে নিন। সাদরাজ রিতাকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সাদরাজের লম্বা চওড়া বুকে তুমুলভাবে হয়ে চলা স্পন্দনের শব্দগুলো সে শুনতে পারছে। বুকের উপর হাত দিয়ে চেপে ধরে, মিহি সুরে বলে, শান্ত হন সাদরাজ, আপনার হৃৎপিণ্ড এবার বেরিয়ে আসবে তো। কিন্তু বললেই কি আর শান্ত হওয়া যায়? সাদরাজ শান্ত হতে পারছে না। এত বড় একটা খবর পাওয়ার পর কি করে শান্ত হবে সে? ভয়, আনন্দ, চিন্তা, অস্থিরতা সবকিছু একসাথে চেপে ধরেছে তাকে। যে সম্পর্কটা এত অগোছালো, সেই সম্পর্কের পরিণতি এত সুন্দর হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। রিতাকে অনেকক্ষণ বুকে চেপে রাখে। রিতাও খুব মনোযোগ দিয়ে সাদরাজের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দগুলো শোনে, যেন সেগুলো কোনো যন্ত্রের সুর। রিতার মুখ তুলে সাদরাজ তার কপালে আলতো করে চুমু খায়। এই প্রথম সাদরাজের স্পর্শে ভীষণ রকম লজ্জা পায় সে। চোখ বুজে নেয়। সাদরাজ মাথা তুলে নেয়, মুচকি হাসে। রিতার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, নিজের সবটুকু দিয়ে আমি তোমাকে আর আমার সন্তানকে আগলে রাখবো রিতা, কখনো এইটুকু কষ্টও পেতে দিব না, প্রমিস। রিতা চোখ মেলে তাকায়। সাদরাজের চোখে চোখ রাখে। মনে তখন সে দারুণ কিছু একটা করে ফেলার ফন্দি আটে। সাদরাজ বুঝে ওঠে না। এর আগেই সে সাদরাজের আঙ্গুল সরিয়ে তার ওষ্ঠপল্লবে ভালোবাসা ছোঁয়ায়। সাদরাজ শিওরে ওঠে, মেয়েটা কি ভয়ানক কাজ করে ফেলেছে। রিতা চট করে পেছনে চলে যায়। সাদরাজ হাত দিয়ে ঠোঁট ধরে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। রিতার লজ্জায় যেন মর্মর অবস্থা। সে মাথা নুয়ে কোনো রকমে বলল, নিচে মেহুল আর ভাইয়া অপেক্ষা করছেন মিষ্টি খাওয়ার জন্য, চলুন। বলেই ছুট লাগালো দরজার বাইরে। সাদরাজ যেভাবে ড্যাব ড্যাব চেয়েছিল, আজ ওই চাহনিতেই সে মৃত্যু অবধারিত ছিল। রিতার নিচে আসতেই মিহুল তার কাছে ছুটে আসে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কিরে ভাইয়াকে বলেছি? রিতা হাসে, বলে, খুশিতে বোধহয় কথায় দম বন্ধ হয়ে গেছে। শোনার পর স্তব্ধ হয়ে 1 ঘন্টা চেয়েছিল। সোফা থেকে উঠে তখন রাবির হেসে বলে, তা তো হবেই, আমার ছোট্ট হৃদয়ের বন্ধু। এত বড় একটা খবরের ধকল সে কিভাবে সামলাবে বলো? সাদরাজ পেছন পেছনে নামে। রিতার দিকে এক পলক চেয়ে রাবিরের পাশে সোফায় গিয়ে বসে। রাবির হেসে বলে, কিরে শালা, আমার পরে বিয়ে করেও আগে বাপ হয়ে যাচ্ছিস? ব্যাপারটা মোটেও ঠিক হয়নি কিন্তু। সাদরাজ তখন শব্দ করে হাসে, বলে, তোর মতো এত দিন মাস ঠিক করে সব করতে গেলে কিছুই হবে না, আমাদের মতো হুট হাট সব ঘটিয়ে ফেলবি, তাহলেই দেখবি আর কোনো ঝামেলা নেই। রাবির কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিহুল চোখ মুখ কুঁচকে বলে ওঠে, হ্যাঁ সেটাই, ওনার তো সবকিছুতেই পারফেক্ট সময় লাগে। সাদরাজ আর রিতা তার কথা শুনে হেসে ওঠে। রাবির কপাল কুচকায়, একটা মিষ্টি তুলে সাদরাজের মুখে পুড়ে দিয়ে বলে, নে, না হেসে মিষ্টি খা। সাদরাজ কোনো রকমে মিষ্টি চিবিয়ে জিজ্ঞেস করে, এই মিষ্টি কে এনেছে? আমি তো মিষ্টি অর্ডার দিয়েছি। এটা আমরা এনেছি, আপাতত এখন আমাদেরটা দিয়েই মিষ্টি মুখ কর। রাবির উত্তরে বলে। মিহুলও তখন একটা মিষ্টি এনে রিতার মুখে দেয়। রিতা অল্প খেয়ে মিহুলকেও খাইয়ে দেয়। তারপর সবাই বসে গল্প জোরে। এর মাঝে সাদরাজের অর্ডার করা মিষ্টিও চলে আসে। তখন আরেক দফা মিষ্টি খাওয়া দাওয়া হয়। রাতে রিতা অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, তবে মিহুল আর রাবি রাজি হয়নি। এই সময় রিতাকে আর এত দখল দেওয়ার দরকার নেই। বাড়ি ফেরার পথে মিহুলের মন খারাপ। আজ প্রথম সেহরি, কাল থেকে রোজা শুরু। বাড়িতে সব আয়োজন শেষ, তবে সে সব নিয়ে তার কোনো চিন্তা নেই। চিন্তা তার অন্য জায়গায়। বিয়ের পরে শাশুড়ি মায়ের কথায় তার গান গাওয়া বন্ধ হয়েছে। সোজা ভাষায় বলে দিয়েছিলেন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করতে। এসব গান ফান নিয়ে যেন আর না ভাবে। প্রথমে খুব কষ্ট হলেও পরে সে মানিয়ে নিল। এখন আবার বাচ্চার প্রতিও আগ্রহ জন্মালো তার। তবে রাবির কেন এখন এমন করছে? ওর যেন বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহই নেই। রিতার বাড়িতে সাদরাজও দু একবার তাকে এই নিয়ে কথা বলেছিল, তবে সে সেখানেও ব্যাপারটা উপেক্ষা করেছে। কেন? রাবির কিচ্ছে করে এসব করছে নাকি মিহুলের কথা চিন্তা করে? যেখানে মিহুল চাইছে সেখানে এত ভাবার কি আছে? এই প্রশ্নটা মিহুল এখন সরাসরি রাবিরকে করতেও পারছে না। জড়তা কাজ করছে ভীষণ। রাবির ভীষণ বিচক্ষণ মানুষ, সেটা মিহুল জানে। রাবির যা করে ভেবে চিন্তে করে, ঠান্ডা মাথায় করে।
তবে সব ব্যাপারে এত ভাবার কোনো মানে হয়? বিয়ে হয়েছে, বাচ্চা হবে, স্বাভাবিক। এটা নিয়ে এত ভাবার কি আছে? আশ্চর্য, মিহুলের মনের কথা রাবির কিছু হলেও আন্দাজ করতে পারছে, কিন্তু সেও তো নিরুপায়। মিহুলকে সে কোনোভাবেই কষ্ট পেতে দেখতে পারবে না, যদিও সত্য বেশি দিন চেপে রাখা যায় না। কিন্তু তাও এখনই না জানুক, আরো সময় পরে জানুক। জানলে তো মিহুল থমকে যাবে, ভীষণ কষ্টে মুচড়ে উঠবে সে। রাবির যে তাকে এখনই এত কষ্ট দিতে চাইছে না, এই কথাটা সে এখন কি করে মিহুলকে বোঝাবে? ফজরের নামাজ শেষ করে বারান্দায় তাকাতেই দেখে এক সুন্দর সকালের সূচনা। জায়নামাজ ভাঁজ করে মিহুল উঠে দাঁড়ায়। চারদিক তখন পাখিদের কিচিরমিচির শব্দে রিরি করছে। সকাল হয়েছে, সেটাই দল বেঁধে হইচই করে জানান দিচ্ছে তারা। বারান্দায় এসে মিহুল দাঁড়ায়। আস্তে আস্তে এখন অনেকটাই আলোকিত চারদিক। কেমন একটা ঘোলাটে পরিবেশ, মৃদুমন্দ বাতাসটা গায়ে স্পর্শ করতেই যেন শিহরণ জাগে। রোজার সময়টাই অদ্ভুত সুন্দর, সে সময় বাতাসেও যেন শান্তির পরশ পাওয়া যায়। মিহুল গ্রিল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে। বাইরের ঠান্ডা বাতাস শরীরে মিশছে, তার ভীষণ শান্তি পাচ্ছে মনে। নিজের মাঝে এতটাই বিভোর ছিল যে রাবিরের উপস্থিতি সে টের পায়নি। কয়েক পলক পরই তার উষ্ণ স্পর্শে ধ্যান কাটে। ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, কখন এলেন? রাবির মুখ এনে কানের কাছে মিহি সুরে বলে। মাত্রই। মিহুল আবার আগের মতোই চক্ষু রুদ্ধ করে। রাবির আরেকটু এগিয়ে আসে। মিহুলের মুখের উপর পড়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পিছে গুজে দেয়। তার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মিহুল বরাবরের মতোই নীরব। রাবির পাশাপাশি দাঁড়ায়, জিজ্ঞেস করে। ঘুমাবেন না? মিহুল তার দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করে। ঘুম আসছে না। রাবির সময় নিয়ে প্রশ্ন করে। কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন? মিহুল এবার তাকায়। রাবির ভীষণ স্বাভাবিক, তবে মিহুল কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না। সেহরির পর খাবার টেবিলে রাবির তাকে মাকে বলেছিল মিহুলকে যেন তিনি বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো প্রকার চাপ প্রয়োগ না করেন। বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করাটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তার এই নিয়ে ভবিষ্যৎ কেবল সে আর মিহুলই ভাববে। মিহুল আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিল, আর এটা শোনার পর থেকে মনটা আরো বেশি খচখচ করছে তার। মনে বলছে কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য রাবির এমন করছেন, কিন্তু সেই ব্যাপার জানার জন্য সে রাবিরকে সরাসরি প্রশ্ন করার মতো সাহসও জুগাতে পারছে না। মিহুল তাই আর প্রশ্ন করে না। কিছুক্ষণ চেয়ে থেকে বিমূঢ় সুরে বলে, চলুন শুয়ে পড়ি। মিহুল শরীর টেনে বিছানায় যায়, চুপচাপ শুয়ে পড়ে সেখানে। রাবিরও তার পেছন পেছন আসে। সারা শব্দ না করে সেও শুয়ে পড়ে। সকাল থেকেই রিতার বেশ দুশ্চিন্তা। সে খেয়াল করেছে কিছু একটার গন্ধে তার বমি বমি পাচ্ছে। মূলত এই নিয়ে যত দুশ্চিন্তা তার। রোজা রেখেছে, এখন বমি করলেই রোজা শেষ। তাই এখন পর্যন্ত রুমে ঘাপটি মেরে বসে আছে সে। নিচে নামলে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গন্ধ এসে নাকের থেকে তার, বিশেষ করে রান্নাঘর। এই ঘরে কিছু রান্না হোক বা না হোক, একটা ভ্যাপসা গন্ধ ঠিকই থাকবে। তাই সেদিকে তো ভুলেও সে ফিরে যাচ্ছে না সে। তবে সে যে একাই দুশ্চিন্তাগ্রস্ত তা কিন্তু না, সাদরাজও সমান তাদের দুশ্চিন্তা করে যাচ্ছে। সে প্রথমবারের মতো বাবা হতে চলেছে, ঠিক বুঝতে পারছে না বাবাদের কি কি করতে হয়। এই নিয়ে যত অস্থিরতা তার। রিতাকে তো প্রথম রোজায় রাখতে দিচ্ছিল না, পরে ডাক্তারের সাথে কথা বলে কিছুটা নিশ্চিন্ত হয়। রিতা কিছুক্ষণ ভ্রু কুচকে সাদরাজের দিকে চেয়ে রইল। সাদরাজের হাবভাব ঠাহর করতে না পেরে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? সাদরাজ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে চাইল, বলল, অফিসের কাজ বাসায় করছি তো। রিতা ভ্রু দৃঢ় করে বসে। লোকটার দিকে নিমিষ চেয়ে থাকে। এই লোকটাকে ঠিকভাবে চিনে ওঠা বড় দায়। কখনোই ওনার কোনো কাজের মিল পাওয়া যাবে না, যখন যা মন চাই তাই করেন। রিতা বসে বসে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। দুপুরের নামাজ শেষ করে মিহুল রিতাকে কল দেয়। রিতাও তখন মাত্র নামাজ শেষ করে উঠেছে। মিহুলের কল দেখে খুশি হয়। বিছানায় আরাম করে বসে কলটা রিসিভ করে। অনেকক্ষণ একে অপরের নানান প্রাসঙ্গিক কথাবার্তা বলে এক পর্যায়ে মিহুল বেশ হতাশ সুরে বলে, জানিস রিতা, আমি বাচ্চা নিতে চাইলেও রাবির কিছুতেই রাজি হচ্ছে না। ওনার কথা শুনে মনে হচ্ছে যেন এই রাজি না হওয়ার পেছনে কোনো গুরুতর কারণ আছে, সেটা এখন উনি আমাকে বলতে চাইছেন না। রিতা কথা শুনে কিছুটা অবাক হয়। জিজ্ঞেস করে, আশ্চর্য, ভাইয়া এমন কেন করবেন? এখানে লুকোনোর কি আছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। না, উনিও আমাকে সরাসরি বলছেন কিছু। তাহলে তুই নিজ থেকে সরাসরি কথা বল, দুজনে একসাথে বসে আলোচনা কর, দেখবি সবকিছু ঠিক আছে। মিহুল তপ্ত শ্বাস ছাড়ল, বলল,
উনি যেভাবে ব্যাপারটাকে অগ্রাহ্য করছেন, আমার তো এখন এই ব্যাপারে কথা বলতেই অস্বস্তি হচ্ছে। আরে ভাই, উনি তোর হাজবেন্ড, ওনার সামনে আবার কিসের অস্বস্তি? আচ্ছা, কথা বলবো। ঠিক আছে, কথা বল। আর খুব জলদি আমাকেও খালা বানা। মেহুল হেসে ফেলে, বলে, আচ্ছা, বানাবো। রমজানের প্রথম 5 দিন খুব সুন্দর স্নিগ্ধতায় কেটে গেল। কিভাবে কোন ফাঁকে গেল মেহুল তা একদমই টের পায়নি। সেহরি, ইফতার, নামাজ, কালাম এসব নিয়ে খুব সুন্দর সময় কাটছে তার। দিনগুলোও যেন তাই দ্রুত কাটছে বলে মনে হচ্ছে। এই কয়দিন মেহুল রাবিরের সামনে কোনো বাচ্চার কথা উল্লেখ করেনি। সেও রাবিরের মতো বেশ স্বাভাবিক ছিল। তবে সবকিছুর মাঝেও তার মনে কি চলছিল সেটা কেবল সেই জানে। আজ ষষ্ঠ সেহরি। ইফতারের পর রাতে আর কেউ ভারী কোনো খাবার খায় না। খুব খিদে পেলে অল্প স্বল্প কিছু ফলমূল খায়। রাতে তাই আর কোনো কাজও থাকে না। সেজন্য মিহুলের শাশুড়িও নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাবি নামাজ শেষ করে বেশ রাতেই ফেরে। তার নির্বাচনের দিন যত এগোচ্ছে ব্যস্ততাও তত বাড়ছে। তবে আজ কি ভেবে সে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। রুমের কাছে এসে দেখে ভেতর থেকে দরজা আটকানো। অবাক হয়ে দরজায় নক করে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রাবির এদিক ওদিক তাকায়। মিহুল তো কোথাও নেই, তাহলে রুমেই হবে। সে আবার দরজায় নক করে। মেহুল তো সচরাচর দরজা ভেতর থেকে লক করে না, তবে আজ কি হলো? রাবি লাগাতার দরজায় নক করে যাচ্ছে। এবার চিন্তা হচ্ছে তার। কপালে আঙ্গুল ঘষে ঘাম মুছে মায়ের রুমের দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই দরজাটা খট করে খুলে যায়। রাবি তড়িঘড়ি করে পেছনে ফিরে রুমের দিকে পা বাড়ায়। অন্ধকার রুম। রাবির হাতরে সুইচ অন করে। রুম ফাঁকা। রাবির চিন্তায় পড়ে ভাবে মেয়েটা কি করতে চাইছে। সে হাত থেকে ঘড়িটা খুলে রাখে। পাঞ্জাবির বোতাম দুটো খুলে বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। স্কাউচে বসা শুভ্ররঙা পুরীতে তার চোখ আটকায়। মিহুল চমৎকার হেসে লজ্জামাখা কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে নেতা সাহেব? রাবির ঠোঁট প্রসারিত করে হাসে। মিহুলের সামনে হাঁটু ভাঁজ করে বসে। তাকে মনোযোগ সহিত দেখে জিজ্ঞেস করে। হঠাৎ এত সাজ? মিহুল যেন লজ্জা পায়, মাথা নুয়ে বলে, আপনার জন্য সেজেছি, আমাকে ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। মিহুল লজ্জা পায়, মাথা নুয়ে মিটমিট করে হাসে। রাবির তার দুহাত আগলে নিয়ে হাতের পিঠে চুমু খায়। মিহুল জোরে নিঃশ্বাস ফেলে। রাবিরের চোখে চোখ পড়তে ভীষণ অস্বস্তিতে পারে, তাও সে নিজেকে সামলে নেয়। রাবিরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমায় ভালোবাসবেন নেতা সাহেব? যে ভালোবাসা আমার শরীরের প্রতিটা রন্ধে রন্ধে শিহরণ জাগাবে, সেরকম ভালোবাসা। যে ভালোবাসা বুকের স্পন্দন বাড়িয়ে শরীরকে নিস্তেজ করে দেবে, সেরকম ভালোবাসা। বাসবেন নেতা সাহেব? মিহুলের কণ্ঠে এমন আকুতি কানে বাজে রাবিরের। সে বুঝতে পারছে মিহুল কি চাইছে। সে এগিয়ে মিহুলের কপালে কপাল ঠেকায়। মিহি সুরে বলে, আপনার জন্য আপনার নেতা সাহেবের ভালোবাসা কখনোই ফিকে হয়ে পড়বে না মেহুল। আমার সবটুকু আমিটা তো আমি আপনাকে বিলিয়েই দিয়েছি। তবে আজ এত অনুনয় করে কেন ভালোবাসা যেতে হবে? আপনার জন্য আমার ভালোবাসা সব সময় মুক্ত। শান্ত করে মিহুলের কপালে কপাল ঘষিয়ে ঠোঁটে ঠোঁট রাখে। আর সে প্রতিটা স্পর্শে সত্যিই তার সমস্ত শিরা উপশিরায় শিহরণ জেগে ওঠে। আগামীকাল রাবিরের নির্বাচন। আজকের দিনটা তাই সে নাকি মুখে ছুটছে। নির্বাচনের সময় তার যত দুশ্চিন্তা থাকে ভোট চুরি নিয়ে। প্রতিপক্ষ দল আর কিছু পারুক বা না পারুক, ভোট ঠিকই চুরি করবে। তাই এবার শুরু থেকেই রাবির বেশ সতর্ক। ন্যায়ভাবে কেউ জিতলে তাতে তার কোনো অসুবিধে নেই, তবে কোথায় দুর্নীতি দেখলে তার আর মাথা ঠিক থাকে না। তাই এবারের প্রত্যেকটা কেন্দ্রে আগে থেকে বেশ পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছে। এসবের মাঝে সাদরাজও তাকে বেশ সাহায্য করেছে। যখন যেখানে যেতে হচ্ছে সাদরাজও তার সাথেই যাচ্ছে। মাঝে মাঝে অনেক মানুষ আবার তাদের একসাথে দেখে অবাক হচ্ছে। দুদিন আগের ভয়ানক শত্রুতা হঠাৎ এত ভালো বন্ধুত্বে পরিণত হলো কি করে, সেটাই তাদের বোধগম্য হচ্ছে না। মিহুল নামাজে বসে দোয়া করে যেন ভোটটা ন্যায়ভাবে হয়। কারণ ন্যায়ভাবে হলে তার স্বামী অবশ্যই জয়লাভ করবে, এটাতে তার কোনো সন্দেহ নেই। তবে আজকাল দুর্নীতি যা বেড়েছে, এই ন্যায়ের তো আর কোনো মূল্যই নেই সমাজে। মিহুল আজ ইফতারের পর একটু রিতার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু রাবিরকে ফোন করতে সে সাফ মানা করে। সে চায় না এই সময় মিহুল বাসা থেকে বের হোক। বাইরের পরিবেশ এখন খুব একটা সুবিধার না। রাবিরের শত্রুরা হয়তো ওত পেতে আছে, সুযোগ বুঝেই হামলা করতে চাইবে তারা। মূলত সেজন্যই সে মিহুলকে বারণ করেছে। মিহুলও বুঝতে পারে ব্যাপারটা, তাই সেও আর জেদ ধরেনি। রিতার সাথে ফোন করেই কথা বলে নেয় সে। রিতার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম 3 মাস শরীর একটু বেশি খারাপ থাকে, সেটা মিহুলও জানে। তাই রিতা এখন তার বাবার বাড়িতে আছে। সে বাড়িতেও খুশির আমেজ। রিতার মা বাবাও তাদের সম্পর্ক মেনে নিয়েছে।
রিতার জীবনে এখন খালি সুখ আর সুখ। মিহুলের দোয়া যেন কবুল হয়েছে। রিতাকে সুখী হতে দেখে মিহুলের এখন ভীষণ শান্তি লাগে। একটা রোদ ঝলমলে সকাল। ফজরের পর থেকে মিহুল আজ ঘুমোতে পারেনি। ঘুমোবে কি করে? এত টেনশনে কি আর ঘুম আসে? রাবির ফজরে নামাজ শেষ করেই অফিসে বেরিয়ে গেছে। খুব সকালেই ভোট গ্রহণ শুরু হয়ে যায়। প্রার্থীরা যার যার মতো কেন্দ্রে ভিড় জমায়। রাবির একবার তার লোক নিয়ে সবগুলো কেন্দ্রে টহল দিয়ে আসে। সাথে কেন্দ্রে দায়িত্বরত লোকদের বুঝিয়ে আসে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। অফিসে ফিরে এসে শান্ত হয়ে চেয়ারে বসে সে। ঘিমের সাদা পাঞ্জাবি শরীরে ছিপকে আছে তার। এসি আরো কমিয়ে চেয়ারে এলিয়ে দেয়। কিছুক্ষণ পর সাদরাজ তাকে কল দিয়ে জানায় সেও কেন্দ্রে কেন্দ্রে ঘুরে খোঁজ নিয়েছে এবং এখন পর্যন্ত সব ঠিক আছে। পরিস্থিতি তাদের অনুকূলে। সব শুনে রাবির নিশ্চিন্ত হয়। মিহুলকে কল দিয়ে তাকেও দুশ্চিন্তা করতে বারণ করে। ঠিক বিকেল 5টায় ভোট গণনা শেষ হয়। রেজাল্ট আসে আরো 1 ঘন্টা পর। চারদিকে হইচই লাগে। খবর আসে